এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। সকলকে অনেক অনেক স্বাগত জানাই আর একটা নতুন ব্লগে। এই জানুয়ারি মাসটা জানেন তো, বলেছেন নর্থ ক্যারোলিনাতে নাকি সবচেয়ে বেশি ঠান্ডা পড়বে, একদম সব থেকে শীতলতম মাস। আর আমেরিকায় সব থেকে শীতলতম মাস মানেই হচ্ছে কি ঠান্ডার সঙ্গে আর একটা জিনিস যেটা আমরা সকলেই কম বেশি পছন্দ করি, স্নোফল। আর আজকে আছে তার পূর্বাভাস। আর সেজন্য জানেন তো, রনদের স্কুল থেকেও খুব তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। সকালে গেছে আর বলেছে নাকি 12টা নাগাদ ছুটি হয়ে যাবে। তো ওদের বাসটা এই এসেও পড়বে 1টা নাগাদ। আমি তাড়াহুড়ো করে রান্না সারছি। এখন বানাবো একটু বেকড স্যামন। সেদিন দীপান্বিতা থেকে এই রেসিপিটা পেয়েছিলাম। মাছগুলো ফিলেটাকে কেটে নিয়েছি আর কেটে ছোট ছোট পিসের মতো করে নিয়েছি। আর তারপরে এটা হচ্ছে গিয়ে রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি। তার মধ্যে দেব হচ্ছে গিয়ে একটু সামান্য লেবু চিপে লেবুর রস দিলাম, যদিও এটা আমার লেবুর রসের করার নয়, এটা গার্লিক ক্রাশার। তাও আমি ভাবলাম যে কাছে আছে যখন এটা দিয়ে করে নিই। আর একটু সামান্য অল্প মতো তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। সাদা তেল ব্যবহার করছি এখানে। এই অল্প মতো তেল দিয়ে দিলাম আর দেব হচ্ছে গিয়ে নুন। নিয়ে এটাকে ভালো করে এরকম মাখিয়ে নিয়ে আর ওভেনের মধ্যে দিয়ে দেব 400 ডিগ্রি ফারেনহাইটে বেক করতে দেব আধ ঘন্টা মতো। তো আধ ঘন্টার মধ্যে আমি আবার খুলে খুলে দেখে নিই, কারণ আমি ভয় লাগে আর কি যে যদি বেশি ঘ্যাটলা হয়ে যায় তখন আবার মাছগুলো ভরভরে হয়ে সেদ্ধ হয়ে যাবে। তাই জন্য মাঝে মাঝেই আমি ওভেনটা খুলে দেখে নিই। তারপরে যখন বেক হয়ে যাবে পুরোপুরি মতো, স্যামন মাছ তো বেশিক্ষণ সময় লাগার কথা নয়, কারণ সে খুব সফট হয় স্যামন এমনিতেই। তো বেক হয়ে গেলে মোটামুটি নিয়ে 10 মিনিট মতো ইয়েতে দেব, ব্রয়েলে দেব, যাতে করে ওপরটা একটু পোড়া পোড়া ভাব আসে। 10 মিনিট মতো ব্রয়েলে দেব। সেটা ওই 350 ডিগ্রি ফারেনহাইটে দিয়ে তারপরে বার করে নেব। তো এখন আমার ম্যারিনেট করা হয়ে গেছে, মানে এগুলো মাখানো হয়ে গেছে। এবার আমি ওভেনের মধ্যে দিয়ে দিচ্ছি। ওহো সরি, বলতে ভুলে গেছি, এটার মধ্যে আরেকটু দেব হচ্ছে গিয়ে ধনেপাতা বাটা। ধনে পাতার সঙ্গে দেখেছি রসুনের কম্বিনেশনটা খুব ভালো যায়, একটা অদ্ভুত সুন্দর গন্ধ বেরোয়। এমনি ধনে পাতার চাটনি করলেই দেখেছি কি ভালো লাগে খেতে। তো এখানে স্যামন মাছটা মাঝে মাঝে এরকম ধনে পাতা আর রসুন দিয়ে বেক করে খেলে বেশ ভালো লাগে খেতে। আর বানাতে তো ধরুন বেশি ঝামেলাও নেই, ইনগ্রেডিয়েন্টসও কম লাগে আর খুব তাড়াতাড়ি হয়েও যায়। এই যে 30 মিনিট মতো হয়ে গেছে আর পুরোপুরি বেক হয়ে গেছে। একবার একটুখানি দেখে নিচ্ছি চামচ দিয়ে। সেদিন বৃষ্টির দিনে ওদের আর্লি ছুটি পড়েনি, আজকে ওদের স্কুলটাতেও তাড়াতাড়ি করে ছুটি দিয়ে দিয়েছে। ওই যে সকালেই বললাম যদিও আপনাদের, তো চলে এসেছে এখন। এবার এখানে আমি সকাল থেকে টুকটাক কিছু রান্না করেছি। এখন আমার রান্না শেষ হয়নি, কারণ আমি একটা ব্লগ এডিট করছিলাম। এখন বাকিটুকু করব। কি বলো এবার তুমি কি করবে? 2 দিন ছুটি। হ্যাঁ, সেটা আমি তোকে হাফ দিয়েছিলাম, হাফেরও কম দিয়েছিলাম। হাফই দিয়েছিলাম। You give me food. হ্যাঁ, You give me food, but you give 2 half. না, স্যামনটা খুব ভালো করে রান্না করলাম। তবে স্যামন দিয়ে তো আমি খেতে পারবো না, কারণ যেহেতু মাছটা আমি এখন খাচ্ছি না বলে, তাই জন্য আবার আলাদা করে বানিয়েছি একটু ফুলকপির তরকারি আর পরোটা। অনেক দিন পরোটা খাওয়া হয় না, তো ভাবলাম যে আজকে একটু পরোটা বানাই। দুপুরে আসলে ভাত খেতে খেতে এই শীতের দিনে দুপুরবেলাতে ভাতের বদলে দেখেছি যদি গরম গরম কোনো পরোটা হয়, যেমন ফুলকপির পরোটা, তারপরে এমনি নর্মাল পরোটা কি আলুর পরোটা, খুব ভালো লাগে খেতে। তো সেজন্য ভাবলাম যে এই ফুলকপির তরকারি আর
একটু পরোটা করে নিয়ে আমাদের দুজনের খাওয়া হয়ে যাবে। তবে রনকে দিয়েছিলাম কিন্তু আজকে বিরিয়ানি, ওই নিজে হাতে বসে খাবে বলে ওই জন্য ভাবলাম যে ওকে দিয়ে দিই। আর আজকে যেহেতু ওর 12টায় ছুটি হয়ে গেছে সেজন্য তো স্কুলের লাঞ্চটা ওর ওখানে হয়নি, তো বাড়িতে এসেই লাঞ্চ করেছে। আর এখন আমরা দুজনে খেতে বসেছি। চলুন এবার খাওয়া দাওয়া শেষ। আর আজকে যেহেতু বিকেল 4টে থেকে এই স্নো পড়ার প্রেডিকশান আছে, সেই জন্য আমরা ভাবলাম যে একটু রেডি হয়ে নিই, যদি একটু স্নো পড়ে তাহলে স্নোটাকে না হয় এনজয় করা যাবে। স্পেশালি রন আশা করে বসে আছে জানেন তো, যে যদি স্নো পড়ে তাহলে স্নোম্যান বানাবে। অত কি তাই স্নো আছে নাকি, অল্প একটুখানি স্নো আছে, পুরো পাউডারের মতো, তার মধ্যে আবার বৃষ্টি। তবে স্নো কম তো কি হয়েছে, ঠান্ডাটা কিন্তু খুবই ভালো আছে। তাই জন্য জানেন তো ওই অ্যাপার্টমেন্টগুলোর অফিস থেকে বলে দিয়েছে ইনস্ট্রাকশানে যে কি করবে আর কি করবে না। মানে স্নো পড়লেই দেখেছি, আগেও ওই টেক্সাসেও ছিল আর এখানেও দেখছি ওই কল খুলে একটু একটু করে ড্রিফট হয় যাতে ফোটা ফোটা, সেরকম করে কলগুলো খুলে রাখতে বলে, মানে চালিয়ে রাখতে বলে। তারপরে যেখানে সিঙ্ক আছে আর কি, সেই সিঙ্কের নিচের পাল্লাগুলো খুলে রাখতে বলে, যাতে করে আর কি রুমের যে পুরো বাড়ির যে টেম্পারেচারটা, সেই টেম্পারেচারটার জন্য ওই পাইপগুলো একেবারে, যেহেতু ফ্রিজিং টেম্পারেচার, পাইপগুলো ওরকম জমে যাতে না কোনো রকম দুর্ঘটনা ঘটে, তো সেই জন্য ইনস্ট্রাকশানে বলে দেয়। আর এই দেখুন বাইরেটা, ওই যে দূরে গাছের গোড়াতে দেখা যাচ্ছে একটু সাদা সাদা হয়ে গেছে, ওইখানে অল্প মতো স্নো পড়েছে, জমে গেছে। আর বাকি বৃষ্টি পড়ছে। এই বৃষ্টি পড়লে স্নোয়ের মধ্যে দেখেছি একদমই ভালো লাগে না। সে বছর প্রথম যখন টেক্সাসে ছিলাম, যখন স্নোফল হলো, সেবারেও এরকমই স্নো পড়েছিল, স্নোয়ের মধ্যে বৃষ্টি, কি বিচ্ছিরি। আর শীতকালটা তো দেখেছি এদেশে বাপু এরমভাবেই কেটে যায়, প্রায় সপ্তাহের 3টে দিন 4টে দিন এরকম বৃষ্টি থাকে, মেঘলা থাকে, আর বাকি হয়তো 2-3টে দিন ঝলমলে রোদ বের হয়। আর তাছাড়া যদি কোনো মহাসাগরে কোনো রকম ঝড় টড় হয়, ব্যাস তাহলে তো আর কথাই নেই। এইটাও তাই জানেন তো, আটলান্টিক মহাসাগরের একটা কোন ঝড় উঠেছে, সেই ঝড়টার জন্য এই এত ঠান্ডা আর স্নোফল। আর ওই ঝড় যেই সব শহরের ওপর দিয়ে যাচ্ছে সেই সব জায়গায় এরকম স্নোফল হচ্ছে। তার মধ্যে আমাদের এই নর্থ ক্যারোলিনার কিছু কিছু জায়গা পড়ে গেছে। তবে জানেন তো, নর্থ ক্যারোলিনায় আমরা যে যেখানটায় থাকি ওইখানটাতে খুব বেশি স্নোফল দেখাচ্ছে না, কিন্তু যেগুলো ওই মাউন্টেনের নিচে টিচে বা মাউন্টেনের সাইডগুলো, ওইখানে আবার প্রচুর স্নো। যাক, একদম না হওয়ার থেকে অল্প স্বল্প তো হয়েছে। আর ওদিকে স্নোফল দেখতে দেখতে এদিকে এবার মকর সংক্রান্তির জন্য আমি একটুখানি পিঠে বানাবো। এটা আমি ছোট্ট একটা রিলসে শেয়ারও করেছি, যে বিউলির ডাল দিয়ে রসবড়া বানিয়েছি। এখানে আমি বিউলির ডালটাকে 2 থেকে 3 ঘন্টা মতো ভিজিয়ে নিয়েছিলাম। ওই একটু অল্পই ভিজিয়েছি, কারণ প্রথমবার ট্রাই করছি বলে। পিঠে জিনিসটা জানেন তো বরাবরই বেশ ভয়ের লাগে, কারণ প্রথম 1-2 বছর বিয়ের পর যখন নিজে হাতে বানাতাম, তখন ভালো মতো না ওই যেগুলো সেদ্ধ পিঠে বা পুলি পিঠে বলে, ওগুলো সলতে পারতাম না। তাই জন্য আজকেও বিউলির ডালটা অল্প পরিমাণে ভিজিয়েছি, যেহেতু প্রথমবার রসবড়া করব। এর তো আবার শক্ত নরম অনেক কিছুই ভাগ আছে, তো এবার কোনটা হবে ওই জন্যই ভাবলাম যে অল্প মতোই ভেজাই। আর যদি ঠিকঠাক দেখি যে মনে হচ্ছে না, তখন এমনি বড়ার মতো ভেজে আর পেঁয়াজ কুচি দিয়ে লঙ্কা কুচি দিয়ে খেয়ে নেব। তো তাই জন্য অল্প ভিজিয়েছিলাম। এবার বেটে সেটাতে নুন দিয়ে ক্লক আর অ্যান্টি ক্লকওয়াইজ ফেটিয়ে নিয়ে আর গরম তেলে ভেজে আর ফুটন্ত রস, গুড় আর চিনি দিয়ে বানিয়ে তাতে ডুবিয়ে ওভারনাইট রেখে দিচ্ছি। এখানে আমি রসটাও যে করেছি সেটাও খুব একটা বেশি পরিমাণ করিনি, মোটামুটি ওই হাফ সসপ্যান মতো করেছি। আর রসটার মধ্যে 1-2 এলাচও দিয়ে দিয়েছিলাম। চলুন এবার একটু আবার ব্যালকনিতে এসেছি যে স্নোটা দেখব বলে। তবে দীপ আর রন নিচে নেমেছিল, কারণ এই সময়তে স্নোটা একটুখানি জাস্ট হাতে করে ধরা যাচ্ছিল। যেহেতু যদিও বৃষ্টি পড়ছে, কিন্তু তাও এই সবে পড়েছে, তো এখনই স্নোটা জমে যায়নি। আর না হলে কাল সকালে এমনিতে দেখাচ্ছে রাত্রিবেলাতে পুরো রাত ধরেই বৃষ্টি আছে ঝিরঝির করে, তো সমস্ত স্নোটাই বলছে আইসি হয়ে যাবে। তাই জন্য ওরা দুজন নেমেছিল, আমি আর নামিনি। তা ওরাই একটুখানি বন্ধুদের সঙ্গে দেখা করে স্নো নিয়ে খেলে ধুলে তারপরে গিয়ে ফিরেছে। আর আজ আবার সকাল হয়েছে, আর এবার সকালে আমি আবার রনকে নিয়ে যাচ্ছি। গুড মর্নিং। কালকে তো পিঠে করে শুয়ে পড়েছিলাম,
আর আজকে দেখুন সকালে উঠেছি, যদিও এখন সকাল নেই, অনেক বেলা হয়ে গেছে। আর একটু তাড়াতাড়ি উঠতে পারলে আরও ভালো দেখতে পেতাম বুঝি। তবে যেটা হচ্ছে কি, নর্থ ক্যারোলিনাতে নাকি স্নো লাস্ট গত 2 বছর হয়নি, মানে এই জায়গাটাতে 2 বছর কি 7 বছর মতো হয়নি, পড়েনি। এগুলো এখানে দেখ সল্ট ছড়িয়েছে, কিন্তু এবছর এখানেও স্নো পড়েছে। আইস সাবধানে যাবে। কি সুন্দর হয়ে গেছে দেখ, এগুলো কাঁচ কাঁচের মতো হয়ে গেছে। এই যে এই কাঁচের মতো। হ্যাঁ ফেল, এই খাটে ফেল। উফ, স্নোগুলো দেখতে পড়ে আছে, কি অপূর্ব লাগছে। আর এই গাছগুলোও দেখুন সব রকম ভাবেই যেন কি অপূর্ব সুন্দর লাগছে, অদ্ভুত রকম একটা কাঁচ কাঁচ হয়ে গেছে। এই জন্যই জানেন তো শীতকালে এখানের গাছপালা সমস্ত কিছু মরে যায়। ফুল গাছ টুল গাছ তো কোনো কিছুই হয় না। ওইদিকে যেখানে দিরা থাকে ওখানে তো দেখি পুজোর পরেই সমস্ত সব গাছগুলো ঠান্ডায় মরে যায়, না তো শুধু ঢুকিয়ে নেয় বাড়ির ভেতরে, অথবা যেগুলো ইনডোর প্ল্যান্ট সেগুলোই বেঁচে থাকে। আর এখানেও দেখুন যে গাছগুলো এখানে আছে সেগুলোতে পাতাগুলোও পুরো কাঁচ, একদম সেই পাতার মধ্যে জল হয়ে গেলে যেমন হয়, মানে ফ্রিজে অনেক সময় সবজি জল হয়ে গেলে যেরকম হয় সেরকম হয়ে গেছে। কি স্লিপারি হয়ে গেছে দেখেছেন? ওই জন্যই বলে যে স্নোয়ের ওপরে বৃষ্টি পড়লে ভীষণ বিপজ্জনক, ওই রকম আইসি হয়ে যায়। তার মধ্যে তো টেম্পারেচার 0 ডিগ্রির নিচে, ওই জন্য আরও এরকম ব্ল্যাক আইস হয়ে গেছে। চলুন এবার ওই দিকটায়, যে দিকটায় বাচ্চাদের কিচিরমিচির শুনছিলাম, ওই দিকটায় যাই। কোনো স্নোই এখন ধরার মতো নেই, কারণ স্নোয়ের ওপরে বৃষ্টি পড়েছে, বৃষ্টি পড়লে স্নো পুরো এরকম জমে জমে যায় আর আইসি হয়ে যায়। আর সেটাই হয়েছে, ভীষণই রিস্কি, ডেঞ্জারাস। তবে এক মুহূর্তের জন্য হলেও যেন মনে হচ্ছে বেশ কোনো মাউন্টেন বা হিল যেখানে প্রচুর স্নোফল হয় সেরকম জায়গাতে চলে এসেছি, যেখানে কিনা স্নোই পড়ে না। মানে আমাকে বললো আর কি আমার বন্ধু এখানে যারা থাকে, যে প্রায় 7 বছর এখানে স্নো পড়েনি। এবার এখানে যারা আছেন তারা নিশ্চয়ই জানেন যে 7 বছর না 2 বছর। এই রন, আমি তোকে বলেছি না ওপরটায় গিয়ে থাকতে, সব সময় ঠিক যেখানটায় বিপদ সেখানটায় খুঁজে খুঁজে আসবে। না, আপটা ডেঞ্জারাস নয়, এইখানটা স্লোপ না, এখানটা এই জন্য ডেঞ্জারাস বলছি। বড় বুঝিস তুই। আমাকে জিজ্ঞেস করেছিলে না তুমি যে এখানে স্নো পড়েছে কি না? এই দেখো, এই ঠিক এতটা মতোই স্নো পড়েছে আর কি, যেটা কোনো বছরই, মানে লাস্ট গত 2 বছর তো হয়নি বললাম, তো হঠাৎ করে এবছর দেখছি পড়ে গেছে। তো যাই হোক, ওই দিকটা, যে দিকটা জঙ্গলের দিকটা, ওই দিকটা বেশ সুন্দর লাগছে। এমনিতে এই রোদটা একটু একটু করে ফাঁক দিয়ে গাছের ফাঁক দিয়ে পড়ছে তো, আর তার মধ্যে সাদা হয়ে রয়েছে। এই যখন পোকোনো বলে ওই নিউ জার্সির ওইদিকে, নিউ ইয়র্কের ওইদিকে একটা জায়গা আছে, পাহাড়ি জায়গা আর কি, তো ওইখানেও কি সুন্দর স্নো পড়ে থাকে। আর এরকম উডস আছে, মানে এরকম জঙ্গল আছে, তো অসাধারণ লাগে যখন এরকম জঙ্গলের মাঝখান দিয়ে স্নো পড়ে থাকে। সকালে ঘুম থেকে উঠে বাড়ির চারপাশটা এরকম যখন সাদা হয়ে দেখতে পাই, কি অদ্ভুত সুন্দর লাগে, যেন মনে হয় সত্যিই কোনো ওয়ান্ডারল্যান্ডে পৌঁছে গিয়েছি। তার মধ্যে আবার যদি এরকম সুন্দর করে গাছ টাছ দিয়ে সাজানো থাকে, সত্যি এরকম গাছের ফাঁকে ফাঁকে যখন সূর্যের রোদটা এসে খেলা করছে, আর গাছগুলোর মাঝখান দিয়ে এরকম স্নো পড়ে আছে, আর রাস্তাগুলো চলে গেছে, কি অপূর্ব যে দেখতে লাগছে। তবে জানেন তো, কাল সন্ধ্যে থেকে দেখছি নর্থ ক্যারোলিনাতেও প্রচুর স্নোয়ের ওই প্লাউ করার গাড়ি আছে, মানে রাস্তাগুলো সমস্ত পরিষ্কার করে দিচ্ছে আর কি, যাতে করে স্নো পড়ে না আইসি হয়ে যায়। সত্যিকারের একদম বিপজ্জনকই, কারণ যে জায়গাগুলো দিয়ে যে হাঁটছি আমরা, এখানটায় যথেষ্ট বোঝা যাচ্ছে যে কি স্লিপারি হয়ে রয়েছে। রনকে এক মুহূর্তের জন্য যেন মনে হচ্ছে হাতটা না ছাড়ি। আসলে আমি হচ্ছে গিয়ে এরকম আইসি স্নোয়ে একদম ঘর পোড়া গরুর মতো, কারণ ওই যে বললাম পোকোনো মাউন্টেন বলে, তো ওখানে যে বছর প্রথম বেড়াতে গিয়েছিলাম এরকম ব্ল্যাক আইস হয়ে গিয়েছিল। সেই সময় আমরা আর কি একটা গ্রুপ মিলে গিয়েছিলাম বেড়াতে, আর একটা কেবিনে ছিলাম।
তো ওই কেবিনটা লাগোয়া মানে ওই ক্যাম্পাসটার ভেতরে একটা ছোট্ট পুকুরের মতো ছিল, আর ওই পুকুরের পাড়গুলো ওরকম স্নোতে ভরেছিল আর ওরকম আইসি হয়ে গিয়েছিল। এবার ওই আইসি স্নোয়ের মধ্যে যখন জুতো পরে গিয়েছি, তখন প্রথম বছর অত তো বুঝি না, ধুম করে সে কি জোর পড়ে গিয়েছিলাম। তারপর থেকে বাবা ভীষণ সাবধানী হয়ে গিয়েছি। আর এরকম আইসি স্নো দেখলেই, একদম ব্ল্যাক আইস হয়ে গেলেই সেখানে যেন মনে হয় আর নামবো না। যাই হোক, এইখানটাতে সকালবেলাতে সব বাচ্চাগুলো যতগুলো ওই রনের সঙ্গে স্কুল বাসটায় ওঠে, প্রায় সবাই এসে কিচির কিচির করে খেলছিল। আর বেলা বাড়তেই সকলেই বাবা মার সঙ্গে ফিরে চলে গেছে। আমি রনকে বললাম, চল মামা, এই এখন সাদা সাদা হয়ে আছে, তাও জমে গেলেও একটুখানি ওই স্নোয়ের মধ্যেই খেলে আসবি, তাই নিয়ে আসলাম। তো ভাবছি তাই যে প্রকৃতির কি অদ্ভুত রূপ আর কি অদ্ভুত লীলা। একই দেশের একদিকে স্নো, একদিকে বৃষ্টি বন্যা, আর একদিকে দেখুন দাবানল, আগুনের সে কি লেলিহান শিখা। খবরের চ্যানেলগুলোতে তো দেখছি কি কি মায়া লাগছে, সমস্ত পুরে প্রায় শ্মশান, আর সবাই এসে এসে সেই পোড়া ছাই নিজের জায়গাটুকুই দেখে যাচ্ছে একবার করে শেষবারের মতো। যাই হোক, চলুন তাহলে, বাইরে ভীষণই ঠান্ডা, হাত ফাত জমে যাচ্ছে। আর আজকে এমনিতেও ছুটির দিন, সারাদিন আর সেভাবে কোনো ব্লগ করিনি। একেবারে রাত্রিবেলায় খেতে বসার সময় ওই রসবড়াগুলো দেখছি, একদম ঠিকঠাক যেমন চেয়েছিলাম ঠিক তেমনই নরম, আর রসটাও ঠিক মতো ঢুকেছিল। আর তার সঙ্গে শুরু হলো আমাদের বাঙালির পিঠে পর্ব আমেরিকাতে। আর ব্লগটাও এখানে শেষ করি তাহলে। আপনাদের সকলের আশা করি মকর সংক্রান্তি খুব ভালো কেটেছে, আর সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর তার সঙ্গে ব্লগটাও আজকে এখানে শেষ করি। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে।